প্রিয় সাংবাদিক ভাইরা, আমি ভুক্তভোগী হিসেবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলার অভিযোগ দায়ের করেছি। আপনারা জানেন যে গতকাল এডিসি ইশতিয়াক আহমেদ তিনি গ্রেপ্তার হয়েছেন। আমি এর আগে মৌখিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তার বিষয়ে জানিয়েছিলাম এবং একাধিক গণমাধ্যমে আমি বক্তব্য দিয়েছি। বিশেষ করে চ্যানেল আইতে আমার একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেই সাক্ষাৎকারটি আপনারা সকলে শুনেছেন। মাসরুর ভাই সাক্ষাৎকারটি নিয়েছিলেন। সেখানে এই এডিসি ইশতিয়াক আহমেদের নাম আমি বলেছিলাম এবং অনেকগুলো গণমাধ্যমে আমি তার যে নির্যাতনের চিত্র আমাকে সে অত্যাচার করেছিল সেই বিষয়ে আমি তুলে ধরেছি। আমরা যে অভিযোগ দিয়েছি সেই অভিযোগের বিষয়ে আমি যে লিখিত বক্তব্য, আমি নিজেই বাদী, সেই বক্তব্য আপনাদেরকে আমি শোনাচ্ছি। গণঅভ্যুত্থান চলাকালে ড্রোন দিয়ে নজরদারি, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি ইশতিয়াক আহমেদ পুলিশ নামধারী একজন সন্ত্রাসী। কোটা সংস্কার আন্দোলন 2018 চলাকালীন সময়ে শেখ হাসিনাকে কটূক্তির, মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের পর তার দ্বারা আমি নির্মম ও নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছি। 2018 সালের 1 জুলাই আমাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় আমি আক্রান্ত হই। এ সময় ডিএমপিতে নিয়ে যাওয়ার পর আমার পা দিয়ে রক্ত ঝরার কারণে আমাকে পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে নিয়ে যাওয়ার পরপরই এডিসি ইশতিয়াক আহমেদ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমার মা বাপকে সম্বোধন করে গালিগালাজ করে আর বলতে থাকে আমার চেহারা চোরের মতো, আমি শেখ হাসিনাকে গালি দিয়েছি। এই বলে সে চেয়ার থেকে উঠে এসে তার পায়ে থাকা বুট জুতা দিয়ে আমার অন্ডকোষে লাথি মারে। আমি তখন চিৎকার করে উঠি। সে আমাকে চট থাপ্পড়, লাথি ঘুষি মারতেই থাকে। এ সময় আমি দিশেহারা হয়ে বারবার তার পা জড়িয়ে ধরতে যাই। তিনি এতটাই অমানবিকভাবে আমাকে নির্যাতন শুরু করেছিলেন যে আমি আর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। আমি তার পা জড়িয়ে ধরতে যাই। এরপর সে আমার হাতে একজন এসআইকে হ্যান্ডক্যাপ লাগিয়ে দিতে বলে, মুখে গামছা ঢুকিয়ে মুখ বাঁধার নির্দেশনা প্রদান করে যাতে আমি চিৎকার না করতে পারি। এরপর আমার হাত ও মুখ বেঁধে ফ্লোরে ফেলিয়ে পুলিশের যে মোটা লাঠি, সেই লাঠি দিয়ে নির্যাতন শুরু করে। এ সময় আমার আঙ্গুল ফেটে ফ্লোরে রক্ত পড়ে এবং আমার পুরো শরীর থেতলে যায়। আমি কয়েকবার সেন্সলেস হয়ে পড়ি। আমি তখন আর কিছুই বুঝতে পারছিলাম না। আমার স্বাভাবিক সেন্স সে সময় কাজ করছিল না। আমার মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি। দুনিয়ার কোনো চিন্তা আমার মধ্যে তখন কাজ করছিল না। মনে হচ্ছিল আমাকে জাহান্নামে পাঠানো হয়েছে এবং সেখানে নির্যাতন করা হচ্ছে। একটা পর্যায়ে
এই কুখ্যাত সন্ত্রাসী ক্লান্ত হওয়ার পরে আমাকে মারা বন্ধ করে। কিন্তু আমি আর তখন দাঁড়াতে পারছিলাম না, আমি তখন ফ্লোরেই শুয়েছিলাম। কিন্তু আমাকে দাঁড় করানোর জন্য বারবার পুলিশের এসআই সহ কনস্টেবল যারা ছিল তাদেরকে বলা হচ্ছিল, তারা আমাকে ধরে ধরে দাঁড় করাচ্ছিল, কিন্তু আমি পড়ে যাচ্ছিলাম, কারণ আমার শরীর তখন নিস্তেজ ছিল, কোনো শক্তি আমার শরীরে ছিল না। আমি যতবার পড়ে যাচ্ছি ততবার এই কুখ্যাত সন্ত্রাসী এসে আমাকে লাথি মারছে, ঘুষি মারছে। সেই সময়ও আমার হাতে হ্যান্ডকাপ দিয়ে বাঁধা। পুরোদমে ক্লান্ত হওয়ার আগে সে কোনোভাবেই অত্যাচার বন্ধ করে না। আমার সামনেই ফ্লোরে পড়ে থাকা রক্ত আমার সামনেই তারা টিস্যু দিয়ে মুছে ফেলে। এই দৃশ্য দেখে আমার হৃদয়টা তখন ছটফট করছিল যে এরা কি মানুষ নাকি মানুষরূপী হায়না। এত অত্যাচারের পরেও আমাকে ন্যূনতম চিকিৎসা নিতে দেওয়া হয়নি, কোনো হাসপাতালে তারা ভর্তি করেনি। আমি চিৎকার করে অনেকবার বলেছি আমার চিকিৎসা প্রয়োজন, কিন্তু তাদের কানে আমার আওয়াজ, আমার শব্দ পৌঁছায়নি। তারা আমাকে অনেক চিৎকারের পরে মাত্র কয়েকটি ব্যথার ট্যাবলেট দিয়েছিল, তাও রাতে যখন আমাকে সাইবার ক্রাইম ইউনিটে গারদে নিয়ে যায় সেই রাতে আমাকে তারা কয়েকটা ব্যথার ট্যাবলেট দেয়। সেখানে অত্যাচারের কারণে রিমান্ডে ও সে সময়কার অত্যাচারের কারণে রিমান্ডে ও কারাগারে থাকাকালীন সময় আমি ঘুমাতে পারিনি। আমার পুরো মাংস পেশি তখন শক্ত হয়ে যায়, বিভিন্ন জায়গায় গোটা বাঁধে। আপনারা যারা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন তারা জানেন যে মাংসপেশি বিভিন্ন জায়গায় পুলিশ এমনভাবে নির্যাতন করে যে আপনার হাত ভাঙবে না, আপনার পা ভাঙবে না। তারা সাধারণত এই আপনার মাংসপেশিতে আঘাত করে পুরো শরীর তারা থেতলে দেয়, যাতে করে আপনি জীবনে আর কখনো সুস্থ স্বাভাবিক জীবনে না ফিরতে পারেন। আমি জেল থেকে বের হওয়ার পরেই মাত্র চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছি। জেলে থাকাকালীন এবং আমি একটানা 15 দিন রিমান্ড সহ আমি 18 দিন সর্বমোট পুলিশের হেফাজতে ছিলাম এবং জেলে ছিলাম। এর মধ্যে আমার একটিবারের জন্য চিকিৎসা দেওয়া হয়নি। জেল থেকে বের হয়ে আমি সাথে সাথে হাসপাতালে ভর্তি হই এবং এরপরে চিকিৎসা নিই। এই নির্যাতনের পর থেকে প্রায় আমার প্রেশার লো হয়ে যায়, আমার শরীর নিস্তেজ হয়ে পড়ে। এখনো হাত পা ও শরীরের ব্যথায় ঠিক মতন ঘুমাতে পারি না, ঘুমের মধ্যে আটকে উঠি। জেল থেকে বের হওয়ার পর দীর্ঘদিন আমি ঘুমের মধ্যেই চিৎকার করে উঠতাম। এই এডিসি ইশতিয়াক আহমেদ আমার মতো অসংখ্য মানুষকে নির্যাতন করেছে। যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই পুনরায় 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং গণ অভ্যুত্থান, সে 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। অর্থাৎ এডিসি ইশতিয়াক আহমেদ সে শিক্ষার্থীদের যে কোনো আন্দোলন হলে সে ষড়যন্ত্র করত, কিভাবে ড্রোন ক্যামেরা দিয়ে কারা কারা আন্দোলনে যুক্ত আছে তাদেরকে শনাক্ত করা যায়, কারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা যায়, সেই কাজের সাথে সে যুক্ত ছিল। আমি একজন ভুক্তভোগী হিসেবে মানুষরূপী এই হায়নার উপযুক্ত শাস্তি দাবি করছি। এছাড়া গণমাধ্যমের তথ্য মতে এই অপরাধী পুলিশ কর্মকর্তা জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহার করেন, নজরদারি ও ভিডিও ধারণ করেন এবং পরবর্তীতে তথ্য গোপন করার উদ্দেশ্যে সেই ভিডিও তিনি মুছে ফেলেন। সুতরাং তার সর্বোচ্চ শাস্তি না হলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই। আমি যেহেতু একজন ভুক্তভোগী, আমি দেখেছি যে সে কতটা অমানবিক। তার মতন এই অসংখ্য পুলিশ অফিসার এখনো পর্যন্ত তারা বুক ফুলিয়ে
ঘুরে বেড়াচ্ছে। আমার প্রশ্ন হলো, অভ্যুত্থানের 8 মাস 8.5 মাস পর কেন তাকে গ্রেপ্তার করা হলো? এতদিন কেন গ্রেপ্তার করা হয়নি? এবং তার মতন কুখ্যাত সন্ত্রাসী হারুন, মনিরুল সহ, বিপ্লব সহ, মেহেদী সহ যারা ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়নি, এজন্য তারা পালিয়ে গেছে। হয়তো এই ইশতিয়াককে যদি গ্রেপ্তার না করা হতো, সেও কিছুদিনের মধ্যেই পালিয়ে যেত। আমি আরেকটি কথা বলি, সেখানে অনেক পুলিশ ছিল, পুলিশের মধ্যে প্রায় 90% আমাকে সেই সময় সহযোগিতা করেছে। কোনো পুলিশ গোপনে আমাকে বিরিয়ানি খাওয়াইছে দুপুরবেলা। কিন্তু এই এডিসি ইশতিয়াক, সে আমাকে দেখার সাথে সাথে, যেহেতু আমি ওই সময় বলেছিলাম এইটা কি কারোর বাপের রাষ্ট্র যে সে যা বলবে তাই হবে, আর আমরা কি কিছুই না, এই কথা বলেছিলাম। আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনের সময় কিভাবে শেখ হাসিনা আমাদের সাথে প্রতারণা করেছিল। আর এরপরে আমার নামে ছাত্রলীগের সেই সন্ত্রাসী আল নাহিয়ান খান জয় মামলা দেয় এবং সেই মামলায় আমাকে গ্রেপ্তার করে। দুঃখজনক বিষয় হলো, আমি এই পুলিশ অফিসার কুখ্যাত সন্ত্রাসী, আমি তার অধীনে ছিলাম না। তিনি আমার এই মামলার সাথে কোনোভাবেই সংযুক্ত ছিলেন না। কিন্তু এই যে আমি শেখ হাসিনাকে নিয়ে নাকি আমি বলেছি এইটা কি তার বাপের রাষ্ট্র, এই কারণে এই কুলাঙ্গা ছাত্রলীগের এই এডিসি, আমি তার অধীনে না থাকা সত্ত্বেও সে আমাকে জোরপূর্বক তার রুমে নিয়ে যায় এবং আমার চেহারা দেখা মাত্র কোনো প্রশ্ন ছাড়াই সে চেয়ার থেকে উঠে এসে আমার অন্ডকোষে লাথি মারে। আমার এখনো পর্যন্ত মাঝে মধ্যে ঘুমের মধ্যে আমি চিৎকার করে উঠি। এরকম অসংখ্য মানুষ এই এডিসি ইশতিয়াকের দ্বারা আক্রান্ত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই যে 24 জুলাই গণঅভ্যুত্থান, 2000 শহীদ হয়েছে, প্রতিটা শহীদের বিপরীতে যদি একজনকে আপনি গ্রেপ্তার করেন পুলিশের, র্যাবের, বিজিবির, তারপরে সংখ্যাটা দাঁড়ায় 2000। এখনো পর্যন্ত কি এই কুখ্যাত এডিসি ইশতিয়াকের মতন 2000 পুলিশের, র্যাবের, বিজিবির ওই খুনিদেরকে গ্রেপ্তার করা হয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা স্বচ্ছভাবে কাজ করছে। আমরা ইতিপূর্বে শুনেছি তাদেরকেও বোমা মেরে হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু এই যে শেখ হাসিনা বাংলাদেশকে যে নরক বানিয়েছিল, অসংখ্য মানুষকে দীর্ঘ 14-15 বছর গুম করেছে, খুন করেছে, আমাদের দাবি হলো প্রত্যেকটা ঘটনার বিচার হতে হবে। আর এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা শুধুমাত্র একটি শাখার মাধ্যমে কাজ করলে দ্রুত সময়ের মধ্যে এই বিচার হবে না। বিচার যত ধীরে হবে, এই অপরাধীরা পালিয়ে যাবে, বিভিন্নভাবে বিভিন্ন ছত্রছায়ায় তারা আশ্রয় প্রশ্রয় পাবে। গতকাল আমি শুনেছিলাম সাংবাদিকদের কাছ থেকেই যে তার বাবা একজন বিচারক ছিল, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি মামলার রায় সে দিয়েছিল তার বাবা, এবং সেই বাবার সন্তান, কুলাঙ্গার সন্তান হলো এডিসি ইশতিয়াক। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই। আমি শুনেছিলাম গতকাল সে নাকি জামিন পেয়ে যেতে পারে, তাকে বিভিন্নভাবে ছেড়ে দেওয়া হতে পারে। আমার কথা হলো তাকে ছাড়া যাবে না। আরো যারা যারা ভুক্তভোগী রয়েছেন আপনারা আসুন, তার নামে মামলা করুন। এরকম অসংখ্য পুলিশের ক্যাডার, সন্ত্রাসী যারা রয়েছে তাদের প্রত্যেকের নামে মামলা করতে হবে। পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এইভাবে যদি এই সন্ত্রাসীরা মাপ পেয়ে যায় তাহলে গণহত্যার বিচার হবে না। আমার সর্বশেষ কথা হলো, আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার একটি খসড়া বিধান তৈরি করা হয়েছিল। সেখানে উল্লেখ করা ছিল যে গণহত্যার দায়ে ব্যক্তির যেমন বিচার হবে, সংগঠনেরও বিচার হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সেই সংগঠনের বিচার, সেই ধারাটি, সেই লাইনটি সরিয়ে দেওয়া হয়েছে। কারা এর সাথে জড়িত আমরা সেটি জানতে চাই। যেমনি ভাবে শেখ হাসিনার বিচার হতে হবে, উবায়দুল কাদেরের বিচার হতে হবে, ঠিক একইভাবে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। আর সেই আমাদের দাবি হলো অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় আরো এডিসি ইশতিয়াক, হারুন, মেহেদী, কুলাঙ্গার, এদের মতন অসংখ্য সন্ত্রাসী আরো জন্ম পাবে। আপনারা যারা সাংবাদিক ভাইরা এখানে আছেন,
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তার সাথে কথা বলেছি, তিনি কোর্টে রয়েছেন। আমি তার দপ্তরে আমাদের অভিযোগটি জমা দিয়েছি, তিনি কোর্ট থেকে আসলে আমি তার সাথে সাক্ষাৎ করব এবং মৌখিক, আমি যেহেতু লিখিত অভিযোগ ইতিমধ্যে জমা দিয়েছি, তার সাথে সাক্ষাৎ করে আমি এখান থেকে বিদায় নিব। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।